আজকে আমি কার্যক্ষমতা নবম শ্রেণীর কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের ক্ষমতা সম্পর্কে এবং শক্তি সম্পর্কে আলোচনা করব। আমরা আগের দিনকে কার্য সম্পর্কে দেখেছি। কার্য হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তাহলে বলি কার্য হয়েছে। তাহলে এখন ক্ষমতা কি? ক্ষমতা ক্ষমতা হচ্ছে কার্য করার হার। কোনো বল একক সময়ে যে কার্য করে সেইটা হচ্ছে তার ক্ষমতা। আমি বল বলতে পারি, কোনো বস্তু বলতে পারি, যাই বলি, একক সময়ে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, বা কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। এখন তাহলে ক্ষমতার সংজ্ঞা লেখার পরে ক্ষমতা সমান কার্যবলের সময় কথাটা লিখতে হবে। এবার আমি এর এককে আসি। একক, কার্যের একক কি? কার্যের একক হচ্ছে জুল। এসের পদ্ধতিতে সেকেন্ড ইনভার্স, জুল পার সেকেন্ড, জুল সেকেন্ড ইনভার্স মানে জুল, সেকেন্ড পার সেকেন্ড মানে হচ্ছে জুল সেকেন্ড ইনভার্স। এটাকে আমরা বলছি ওয়াট। ওয়াট হচ্ছে ক্ষমতার এসআই একক। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড। এবার আমি যদি বলি সিজিএস পদ্ধতিতে একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? আর্গ পার সেকেন্ড, তার মানে আর্গ সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে একক সিজিএস পদ্ধতিতে। এবার আমি এককগুলোর সংজ্ঞা বলবো। তার আগে আমি কি বলে ক্ষমতার রাশি কি ধরনের? ক্ষমতা একটা স্কেলার রাশি। কেন? কার্য আমরা জানি স্কেলার রাশি, তাহলে সময়ও একটা স্কেলার রাশি। তাহলে দুটো স্কেলার রাশি যদি আমি ভাগ করি তাহলে স্কেলার রাশি পাবো। তাই জন্য ক্ষমতা হচ্ছে একটা স্কেলার রাশি। এবার তোমাদেরকে যদি বলে যে 1 ওয়াটের সংজ্ঞা দাও, 1 ওয়াট বলতে আমরা কি বুঝি? 1 ওয়াট বলতে আমরা কি বুঝি? 1 ওয়াট মানে কি? 1 ওয়াট ইকুয়াল টু 1 জুল বাই 1 সেকেন্ড। তার মানে এখানে এইটাতেই হয়ে যাচ্ছে, মুখস্থ করতে হচ্ছে না। 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়। তোমরা যে জুলের ডেফিনেশনটা ভেঙে দাও তাও হবে, না হলেও হবে। 1 সেকেন্ডে 1 জুল কার্যকর ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়। আর্গ পার সেকেন্ড কাকে বলে? সেম জিনিস, 1 আর্গ পার সেকেন্ড মানে 1 আর্গ বাই 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 1 আর্গ কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 আর্গ পার সেকেন্ড। ক্ষমতার একটা অন্য একক, সেটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে একক, তাকে আমরা বলি হর্স পাওয়ার। হর্স পাওয়ার বা এইচপি। অশ্ব ক্ষমতা, এক অশ্ব ক্ষমতা কাকে বলে? বলছে যে 550 পাউন্ড ভরের একটা বস্তু আছে, সেই বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 ফুট ওপরে তুলতে হবে। এই বস্তুটাকে অভিকর্ষের বিরুদ্ধে 1 ফুট ওপরে তুলতে হবে। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে যে কার্য করতে হবে সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার। তাহলে কি বললাম? 550 পাউন্ড ভরের বস্তু, এফপিএস পদ্ধতি যেহেতু সেই জন্য পাউন্ড হয়েছে। এবার তাকে 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তুলতে হবে। 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তুলতে হবে অভিকর্ষের বিরুদ্ধে। তাহলে যে কার্য করতে হবে তাকে বলা হয় 1 হর্স পাওয়ার। তোমরা সংজ্ঞাতে ভাববা যে আমি বললাম যে কার্য করতে হবে, অথচ এটা ক্ষমতার একক। কীরকম হলো ব্যাপারটা? এখানে বলেছি 1 সেকেন্ডে যতটা কার্য করতে হবে, তাহলে 1 সেকেন্ডে সম্পাদিত কার্য মানেই তো ক্ষমতা। ওই জন্য ওইরকম সংজ্ঞাটা বলা হয়েছে। ঠিক আছে? তাহলে ক্ষমতার ব্যাপারটা বোঝা গেল।
এবার ক্ষমতা নিয়ে একটা গাণিতিক প্রশ্ন করে নিই, তাহলে আমি এই সম্বন্ধে মোটামুটি সবটা আইডিয়া হয়ে যাবে। গাণিতিক প্রশ্নে যাওয়ার আগে আমি একটা ব্যাপার, ক্ষমতার সঙ্গে হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট, এইটা একটু বলে দিতে চাইছিলাম। 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। হর্স পাওয়ারের যে ব্যবহারটা সেটা কোথায় আছে? কারণ এখন আমরা জানি এপিএস পদ্ধতি অতটা ব্যবহার নেই, কিন্তু হর্স পাওয়ার ব্যবহার করা হয়। তোমরা দেখবে যে মোটর, বৈদ্যুতিক মোটর যখন কিনতে যাবে তখন দেখবে যে বলছে 1 ঘোড়া মোটর, 1.5 ঘোড়া মোটর, 2 ঘোড়া মোটর। এটাই বোঝাচ্ছে, ঘোড়া কথার অর্থ হচ্ছে অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। মোটরের ক্ষমতা বোঝাতে গেলে এখন বর্তমানে মোটরের ক্ষমতা বোঝাতে গেলে হর্স পাওয়ার ব্যবহার করা হয়। এই এককটা মোটরের ক্ষমতার বোঝাতে এখন বর্তমানে ব্যবহৃত হয়। এবার একটা প্রবলেম দেখি এই মোটর সম্পর্কিত। একটি বৈদ্যুতিক মোটর আছে, সেটা প্রত্যেক মিনিটে 20 লিটার জল 10 মিটার উঁচুতে রাখা ট্যাঙ্কে তুলতে পারে। মোটরটির ক্ষমতা কত হর্স পাওয়ার? আমি জাস্ট একটা অঙ্ক দিয়েছি, এর সঙ্গে উত্তরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কি হচ্ছে, 20 লিটার জল আছে, 10 মিটার উঁচু ট্যাঙ্কে তুলতে পারে। আর বলেছে আমাকে, জি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমি কি করব? কার্য করতে হবে কত, ক্ষমতা বার করতে হবে। ক্ষমতা বার করার আগে আমাকে কি করতে হবে? কার্য। ক্ষমতা মানে কার্য বাড়ির সময়, তাহলে কার্যটা কত করছে সেটা দেখি। কার্য মানে কি? বল ইন্টু সরণ। তাহলে বল কত হচ্ছে? বল হচ্ছে 20 লিটার। আরেকটা বলা আছে যে 1 লিটার মানে হচ্ছে 1 কেজি। তাহলে 20 লিটার মানে 20 কেজি, কিন্তু বল হচ্ছে 20 কেজি। বলটা হচ্ছে ভর বেরোলো, এটা ভরের সঙ্গে যদি আমি অভিকর্ষ ত্বরণ গুণ করি তাহলে mg মানে হচ্ছে ওজন, হচ্ছে ওজন মানেই বল। 20 ইন্টু 10 হচ্ছে বল, কেন? এটা হচ্ছে m ইন্টু জি। m ইন্টু জি মানে কি? ওজন, সেটাই বল। এটার সঙ্গে আমি সরণ যোগ করলাম 10, তাহলে এটা হয়ে গেল কার্য। তাহলে কার্য কত হচ্ছে? 2000 জুল। 2000 জুল এলো কার্য, বুঝা গেল? তাহলে কার্য হলো এটা। এখানে হচ্ছে এম ইন্টু জি মানে হচ্ছে বস্তুর ওজন, ওজন মানে বল, সেইটা তুলছে 10 মিটার উচ্চতে, তাহলে এটা হচ্ছে এত জুল। এবার এটা কত সময় করছে? 2000 জুলটা। এবার ক্ষমতা 2000 জুল করছে কত সময়? 60 মিনিটে, তাই তো? তাহলে কত হচ্ছে? 60 সেকেন্ডে, সরি 1 মিনিটে বলছে, 60 সেকেন্ডে। তাহলে কাটাকুটি যদি আমি করি, কাটাকুটি করলে এরকম হচ্ছে 200/6 জুল পার সেকেন্ড, মানে 200/6 ওয়াট। 200/6 ওয়াট। এখন আমরা কি জানি? 1 এইচপি, এইচপিতে কনভার্ট করতে হবে। 1 এইচপি করলে 746 ওয়াট। তাহলে 200/6 ওয়াট মানে কত এইচপি? ইকুয়াল এত ওয়াট, এত ওয়াট ইকুয়াল টু কত এইচপি? 200/6 ইন্টু 746, এত এইচপি। তাহলে তোমরা এখান থেকে যা এইচপি বেরোবে সেটা, আমি একটা এক্সাম্পল দিয়েছি নিজের মন থেকে, তাই জন্য এরকম একটা ডেটা আসছে, ঠিক আছে? তাহলে ক্ষমতা বের করার ব্যাপারটা বোঝা গেল এবং ইউনিট কনভার্সনটাও বোঝা গেল এখানে তোমার। এবার হচ্ছে শক্তি। আচ্ছা, ক্ষমতা এই পর্যন্ত বোঝা গেছে তো? ঠিক আছে। এরপর আছে শক্তি। শক্তি কাকে বলে? শক্তির সংজ্ঞা বলতে গেলে আমরা বলবো যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কার্য করার সামর্থ্য, ঠিক আছে? তাহলে কার্য যদি একটি স্কেলার রাশি হয়, শক্তিও স্কেলার রাশি। শক্তির এবার এককে আসি। শক্তির একক হলো কার্যের এককের মতোই, এসআই পদ্ধতিতে জুল আর সিজিএস পদ্ধতিতে আর্গ। ছাড়াও আছে ক্যালোরি, আছে একই। তাহলে শক্তি জিনিসটা কি?
শক্তি হচ্ছে কার্যের সঙ্গে সমতুল্য প্রায়। মানে কোনো বস্তুতে কার্য করার জন্য যে সামর্থ্য জন্মায়, সামর্থ্য তৈরি হয়, সেটাকেই বলা হয় শক্তি। এবার আসি আমি শক্তির বিভিন্ন রূপ। শক্তির বিভিন্ন রূপের মধ্যে রয়েছে অনেক শক্তির বিভিন্ন প্রকৃতিতে আমরা দেখি, যে যান্ত্রিক শক্তি, এরকম শক্তির আমরা অনেক রূপ আরও দেখি। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, পারমাণবিক শক্তি, বিদ্যুৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, এ ধরনের অনেক শক্তি আমরা আরও আছে দেখি। এবং প্রত্যেকটা শক্তি আমরা সবসময়তেই দেখি যে এই শক্তি থেকে অন্য শক্তিতে কনভার্ট হচ্ছে। কীরকম? যে ফ্যান চলছে, আমরা যে সুইচটা অন করলাম, সুইচ অন করে কী হচ্ছে, বিদ্যুৎ শক্তি গেল, দিয়ে ফ্যানটা চললো। তাহলে এখানে বিদ্যুৎ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। এবার যদি আমরা ভাবি যে মোটর মানে ডায়নামোতে কী তৈরি হয়? ডায়নামোতে তৈরি হয় বিদ্যুৎ তৈরি হয়। ডায়নামোর কী হয়? বিদ্যুৎ তৈরি হয়। ডায়নামোটা ঘোরে, তার ফলে বিদ্যুৎ তৈরি, মানে জেনারেটারে কি যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি। জেনারেটারটা ঘুরছে, তার ফলে কি হচ্ছে? বিদ্যুৎ তৈরি হচ্ছে। এবার হচ্ছে আমরা যদি দুই হাত একসঙ্গে ঘষি, এরম করে যদি ঘষি দুই হাত একসঙ্গে, তাহলে আমরা কি পাবো? সেখানে দেখবো যে যান্ত্রিক শক্তি, হাত গরম হয়ে যাচ্ছে, মানে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপরে সালোক সংশ্লেষের সময়, সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমরা পড়ে ফেলেছি। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হচ্ছে? সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে, মানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তার মানে এটা আলোক শক্তি, মানে সৌরশক্তি কি শক্তিতে রূপান্তরিত হচ্ছে? রাসায়নিক শক্তিতে। এখন এই সমস্ত উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। যেমন ফটো ইলেকট্রিক সেল, মানে সৌরকোষে আলো এসে পড়লে তড়িৎ উৎপন্ন হয়। মানে আমাদের যে সৌরকোষগুলো ছাদে, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন অফিসের ছাদে লাগানো থাকে, সেইগুলোতে যদি আলো এসে পড়ে, সূর্যের আলো, সৌরশক্তিতে কি তৈরি হচ্ছে? বিদ্যুৎ শক্তি তৈরি হয়। হলো, এই যে অনেক উদাহরণ আমরা পড়েছি। এখন আমাদের জানতে হবে যে এই সমস্ত যে রূপান্তরগুলো, এদের শক্তির উৎস কোনটা? শক্তির মেন উৎস হচ্ছে সূর্য থেকে আমরা সমস্ত শক্তি পাচ্ছি। ঠিক আছে, ভালো করে ভাবলেই দেখা যাবে যে সূর্য থেকে সমস্ত শক্তি পাচ্ছি। এগুলো আমরা পড়েছি। এখন আমাদের মেন আলোচ্য বিষয় হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কয় প্রকার এবং যান্ত্রিক শক্তি কিভাবে আমাদের বের করব বা গণনা করব, বুঝতে পারবো, সেইটা যান্ত্রিক শক্তি মোটামুটি আমরা দুই প্রকার দিয়ে বলছি। একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা গতিশক্তি। প্রত্যেক সম্পর্কে আলাদা করে আসি। প্রথমে আসি স্থিতিশক্তি, যাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। শক্তি ইংরেজি এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা কি বলছে? কোনো বস্তু তার অবস্থান অবস্থান, আকার ও আকৃতি, এই প্রকার এদের যে পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু শক্তি, মানে কার্য করার সামর্থ্য জন্মায় বা তৈরি হয়, তখন তাকে বলা হয় তার মধ্যে স্থিতিশক্তি জমেছে বা স্থিতিশক্তি সঞ্চয় হয়েছে বা স্থিতিশক্তি তৈরি হয়েছে। ব্যাপারটা কীরকম হলো? একটা বস্তুকে আমি মাটি থেকে ওপরে তুলছি, এখানে রাখলাম, মাটি থেকে উপরে তুলে রাখলাম। তাহলে মাটি থেকে উপরে তুলে রাখার ফলে কি হচ্ছে? বস্তুটার অবস্থানের পরিবর্তন হলো।
অবস্থানের পরিবর্তন হলে তার মধ্যে একটা কার্য করার সামর্থ্য জন্মায়। মানে আমি যখন এই বস্তুটা ছেড়ে দেবো তখন সে মাটিতে পড়ে যাবে। এই যে বস্তুটাকে ছেড়ে দিলে মাটিতে পড়লো, এইটাও তো একটা কার্য করতে হলো বস্তুকে। এই কার্য করার সামর্থ্যটা কোথা থেকে পেলো? এটা পেলো যে বস্তুটার আমি অবস্থানের পরিবর্তন করেছিলাম, তার ফলে ওর মধ্যে স্থিতিশক্তি জন্মেছে, স্থিতিশক্তি তৈরি হয়েছিল। এই স্থিতিশক্তি তৈরি হওয়ার ফলে ওর মধ্যে কার্য করার সামর্থ্য জন্মেছে। এই ধরনের অবস্থান পরিবর্তনের ফলে যদি কার্য করার সামর্থ্য জন্মায় তাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি জন্মায়। অভিকর্ষীয় স্থিতিশক্তি। যদি অবস্থান পরিবর্তনের ফলে তার মধ্যে শক্তির সঞ্চার হয় বা কার্য করার সামর্থ্য জন্মায় তাকে বলবো আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি, মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ইংরেজি দরকার নেই আপাতত। এবার হচ্ছে আকার আর আকৃতি কীরকম। আমরা যারা তীর ছোড়ে ধনুক দিয়ে, কি দেখা যায় যে ব্যাপারটা এইরকম থাকে, এরকম একটা ধনুক, এই 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 যে এই দড়িটা থাকে এখানে, রোপটা, এইটা ধরে এটাকে বেঁকিয়ে এরকম পজিশনে আনে, তাই তো? তার মানে এই যে রোপটা হচ্ছে, এই রোপটার জায়গা পরিবর্তন করে, বুঝছে? এই রোপটাকে জোরে টানে, তার ফলে কি হচ্ছে, দড়িটা জোরে টানার ফলে এই দড়িটার যে অবস্থানের পরিবর্তন করলাম, আকৃতির পরিবর্তন করলাম। দড়িটা ছিল সোজা, এর আকৃতি আমি পরিবর্তন করলে এরকম করলাম, তার ফলে কি হচ্ছে, ওর মধ্যে একটা কার্য করার সামর্থ্য জন্মাচ্ছে, মানে শক্তি জন্মালো। এবার যখন আমি ছেড়ে দিলাম তখন কি হচ্ছে, ওই দড়িটার কার্যের জন্য এই তীরটা ছুটে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে আকৃতি পরিবর্তন বা তার জন্য। আমি একটা স্প্রিং নিয়েছি, একটা স্প্রিং নেওয়া হলো। স্প্রিং নিয়ে স্প্রিংটাকে টানলাম, এদিকে ধরে এদিকে টানলাম, তার ফলে কি হলো, স্প্রিংটা আকারে বড় হয়ে গেল, এরকম হয়ে গেল। স্প্রিংটা যে আকারে বড় হয়ে গেল মানে আকার বেড়ে গেল, আকার পরিবর্তন হলো, তার ফলে এর মধ্যে কাজ করার সামর্থ্য হলো। এবার আমি যদি এটাকে ছেড়ে দিই কি হবে, এটা এরকম ভাইব্রেট হতে থাকবে। তাহলে এই যে ভাইব্রেশনটা আসছে, এটা স্প্রিংটা কি কারণে পেলো, তার আকৃতি বা আকার পরিবর্তন করার জন্য, তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চার হলো, তার জন্য পেলো। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে এই ধরনের আকৃতি বা আকার পরিবর্তন করার জন্য যে স্থিতিশক্তি, সেইটাকে বলা হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি সাধারণত দুই প্রকারের হয়, তিনটে কন্ডিশনের জন্য। কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করার জন্য স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি, আকার আকৃতি পরিবর্তন করার জন্য স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে এখন আমি দেখি অভিকর্ষীয় স্থিতিশক্তির কি মান কি। শক্তির মান হচ্ছে কার্য, শক্তি যা কার্যও তাই। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি mgh। কোনো এম ভরের একটা বস্তুকে আমি অভিকর্ষের বিরুদ্ধে h উচ্চতায় তুললাম, তাহলে যে কার্য করতে হয় সেইটা ওর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চয় থাকলো। আমি যে ওপরে তুলতে যে কার্যটা করলাম, এম ভরের বস্তুকে এই উচ্চতায় তুলতে যে কার্যটা করলাম, সেই কার্যটা এই বস্তুটির মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকলো। ঠিক আছে, এইটাকেই বলছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে কার্য আর শক্তি সমান হয়ে গেল। তাহলে কার্যটা কি, আমরা কার্য কি জানি, বল ইন্টু সরণ। তাহলে বল কি, এম ইন্টু জি, তাই তো? এটা তো বস্তুর ওজন, এটাই তো বল। তাহলে এম বস্তুর ভর হচ্ছে এম, ইন্টু জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর কোন উচ্চতায় তুলেছি, সরণ কত হয়েছে, এইচ, ওই জন্য mgh। বোঝা গেল? তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তির মান হচ্ছে mgh। স্থিতিস্থাপক স্থিতিশক্তিও একই, কার্য বের করে আমরা সব ক্ষেত্রেই শক্তিটা বের করতে পারবো, এক এক বস্তুর ক্ষেত্রে এক এক রকম হবে। এরপরে আসছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি।
গতি কথার থেকেই আসছে যে গতিবেগ। তাহলে কোনো বস্তু তার গতিশীল অবস্থার জন্য বা গতিবেগের জন্য তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মায় তাকে বলা হয় গতিশক্তি। গতিবেগের জন্য সংখ্যা তোমরা পড়ে নেবে। যেমন একটা বস্তু, কোনো বস্তু কেউ যদি আমরা দেখি যে লং জাম্প দেওয়ার সময় বা হাই জাম্প দেওয়ার সময় কী করে, যারা হাই জাম্প বা লং জাম্প দেয় অ্যাথলিট, তারা কী করে, দূর থেকে দৌড়ে এসে লং জাম্প দেয়, তাই তো। তার দৌড়ে আসার মানে কি হলো, দৌড়ে মানে দূর থেকে আগে যদি দৌড়ে আসে, তার ফলে কি হচ্ছে, তার মধ্যে গতিশক্তিটা সে সঞ্চার করে নিল তার গতির জন্য। সেই শক্তিটাকেই সে লং জাম্প দেওয়ার কাজে লাগালো, লং জাম্প বলি বা হাই জাম্প বলি। এই জন্য গতিশক্তিটা সঞ্চার করে নিল। যারা প্রেসার মানে প্রেস বল করে মানে মিডিয়াম প্রেসার বলে না, পেস বল করে, তারা দেখবে যে অনেকটা রান আপ অনেকটা আছে, দৌড়ে এসে তারপরে হাত ঘুরিয়ে বলটা করছে। ক্রিকেট খেলাতে আমরা দেখি এটা। তাহলে অতটা দৌড়ে আসার মানে কি হয়, জায়গায় দাঁড়িয়ে বলটা করলো না কেন? কারণ জায়গায় দাঁড়িয়ে বল করলে সে বলের স্পিডটা অত পাবে না। কেন, দৌড়ে আসার ফলে কি হচ্ছে, তার মধ্যে গতিশক্তি সঞ্চার হচ্ছে, সেই গতিশক্তিটা সে বলের স্পিড বাড়াতে কাজে লাগাচ্ছে। তাহলে এবার আসি গতিশক্তির ফর্মুলা, বোঝা গেল। তাহলে গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম মানে বস্তুর ভর, আর ভি হচ্ছে গতিবেগ। এখান থেকে আমরা যদি কোনো বস্তুর ভর জানি এবং বেগ জানি, গতিবেগ জানি, তাহলে তার সহজেই আমরা গতিশক্তি বের করতে পারবো, কাইনেটিক এনার্জিটা বের করে ফেলতে পারবো। এবার আসছি গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক। কাইনেটিক এনার্জি মানে আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। এবার আমি কি করলাম, উপরে নিচে এম দিয়ে গুণ করলাম। এবার আমরা ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, এম ইন্টু ভি। তাহলে এই যে এম ভি স্কোয়ার মানে ভরবেগটাকে আমি মনে করলাম পি ধরলাম, ভরবেগকে আমরা পি ধরেছি, তাহলে পি স্কোয়ার বাই 2m। গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান সমান পি স্কোয়ার বাই 2m। তাহলে গতিশক্তি বাড়লে ভরবেগ বাড়বে, ভরবেগ বাড়লে গতিশক্তি বাড়বে। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে এর সঙ্গে ভরবেগের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে সমানুপাতিক। এখানে একটা কথা আছে, এইটা কি ধরনের রাশি, স্কেলার রাশি। এইটা কি ধরনের রাশি, ভরবেগটা, ভরবেগ সেটা হচ্ছে ভেক্টর রাশি। আবার ভর তো স্কেলার রাশি। তাহলে কি করে মিললো, একটা ভেক্টর রাশি একটা স্কেলার রাশির অনুপাত কি করে কাইনেটিক এনার্জি স্কেলার রাশি হলো? এই হচ্ছে কোশ্চেন বোঝা গেল যে ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি আর এম হচ্ছে স্কেলার রাশি। তাহলে একটা ভেক্টর রাশি একটা স্কেলার রাশি অনুপাত কি করে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি স্কেলার রাশি হলো, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, আমরা কাইনেটিক এনার্জি মানে কি দেখছি, ভরবেগ পি স্কোয়ার মানে পি ইন্টু পি বাই 2m। এই পি দুটোই ভেক্টর রাশি, কিন্তু পি স্কোয়ার মানে পি ডট পি, পি ভেক্টর রাশি, বাট পি স্কোয়ারটা ভেক্টর রাশি না, এটা হচ্ছে স্কেলার রাশি। সেটা কি করে এলো, তার কারণ হচ্ছে পি স্কোয়ার মানে পি দুটো ভেক্টরের ডট গুণন, এটা হচ্ছে ডট গুণন। আমরা আগের ক্লাসে বলেছিলাম ডট গুণন ক্রস গুণন কি, কার্য বোঝাতে গিয়ে। ডট গুণনের ফলে স্কেলার তৈরি হয়, তাই দুটো পি এর ডট গুণনের ফলে স্কেলার পি স্কোয়ার তৈরি হয়েছে। তাই জন্য কাইনেটিক এনার্জি সমান পি স্কোয়ার বাই 2m। পি স্কোয়ারটা পি ভেক্টর রাশি, বাট পি স্কোয়ার ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, পি স্কোয়ার হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, স্কেলার। তাহলে বোঝা গেল এখন। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে।
এরপরে আমি এই গতিশক্তি এবং স্থিতি ক্ষমতা দিয়ে কিছু অঙ্ক, শক্তি এবং ক্ষমতা দিয়ে কিছু অঙ্ক তোমাদেরকে বা কার্য দিয়ে যে অঙ্ক তোমাদেরকে আমি দিয়ে দেবো, সেটা ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, লিঙ্কটা থাকবে, সেখান থেকে তোমরা করবে। পরের দিনকে ভিডিওতে যা যা প্রবলেম আছে বা এই চ্যাপ্টারে আরও কিছু একটা দুটো টপিক বাকি আছে সেই ভিডিওতে করিয়ে দেবো। ঠিক আছে।